শেষের দিকে রবীন্দ্রনাথের আমরা গল্পগুলো যখন পড়ি, রবীন্দ্রনাথ পড়ার সবচেয়ে সহজ পথ হচ্ছে গল্প থেকে শুরু করা। কারণ সব মাটির কাছাকাছি যে লেখাগুলো রবীন্দ্রনাথ সমস্ত মানুষের জন্য যে লেখাগুলো, তার মধ্যে প্রধানতম বলে আমি মনে করি ছোট গল্প। এবং ব্যক্তি জীবনেও সেই সময় তিনি সাধারণ মানুষের কাছাকাছি আসছে, যখন থেকে ছোট গল্প লেখা শুরু করছে। ফলে সেই ছোট গল্পের বই বলতে আমরা প্রধানত গল্পগুচ্ছ বলে যে বইটা, সেই বইটাকেই আমরা প্রধানত 3টে খণ্ড সেটাকেই বিচার করি। কিন্তু এর বাইরে রবীন্দ্রনাথের আরো অনেকগুলো গল্প, যেমন 3 সঙ্গী বলে একটা গল্পের বই আছে। সে গল্প স্বল্প, একদম জীবনের 80 বছর বয়স প্রায়, সেই সময় প্রায় 80 বছর বয়স, সেই সময় তিনি সে গল্প স্বল্প এইরকম গল্পের বই লিখছেন। এবং ওই যে 3 সঙ্গীর মধ্যে যে গল্প লিখছেন, যে বিষয়গুলো নিয়ে তাকে সমালোচনা করা হতো যে তিনি আধুনিক নন, তিনি আধুনিকতার কাছে পৌঁছতে পারেননি, ওই বইগুলো যেন তার প্রমাণ। এইরকম ভাবে আসলে প্রতিদিন একটা অভ্যাসের মধ্যে যাপন করা, মানে লেখাটাকে, তার কাজটাকে তিনি একটা অভ্যাসের মধ্যে নিয়ে যাচ্ছেন। মানে সেটা আপনারা সকলেই জানেন যে ছেলে যখন মারা যাচ্ছে, 10-12 বছরের ছেলে মারা যাচ্ছে, তাকে যখন সৎকার করে ফিরছেন, তখন তিনি গান লিখছেন, আর জ্যোৎস্না রাতে সবাই গেছে। মানে যে কোনো তার হৃদয় ভাব, যে কোনো অনুষঙ্গী, যে কোনো তার অনুভব তিনি তার লেখার মধ্য দিয়ে প্রকাশ করাটাকেই তিনি কাজ বলে মনে করছেন। এই যে ফোকাসড থাকা, যে কোনো একটা কাজের মধ্যে সবসময় ফোকাসড থাকা, মানে যেখানেই যাচ্ছেন, যখন এইখানে পাহাড়ে আসছেন বা শান্তিনিকেতনে যাচ্ছেন তখন প্রথম দিকে, তখন প্রথম তার কিন্তু একটা লেখার টেবিল তার যেখানে সেখানে থাকবেন, সেখানে লেখার টেবিলের ব্যবস্থাটা কিন্তু মাস্ট। এইটাকে জীবনের অঙ্গ করে নেন, এই কাজটা তিনি করতে পেরেছিলেন বলে কিন্তু আজকে তিনি রবীন্দ্রনাথ। আমরা এটা করতে পারি না বলে আমরা রবীন্দ্রনাথ না, মানে আমরা ফোকাস থাকতে পারি। যদি আমরা ফোকাস থাকতে পারি কোনো কাজে, তাহলে কি করে পৌঁছানো যায় একটা চূড়ান্ত সীমায়, তার দৃষ্টান্ত হচ্ছে রবীন্দ্র। যখন রবীন্দ্র জয়ন্তী আমরা পালন করি, রবীন্দ্রনাথের রবীন্দ্র যাপন করি, যখন আমরা রবীন্দ্র উদযাপন করি, যখন তখন আমাদের এই জায়গাটাতে প্রতিভা ঈশ্বর দত্ত কোনো কোনো ক্ষেত্রে, রবীন্দ্রনাথের প্রতিভা, রবীন্দ্রনাথের মতো প্রতিভা অবশ্যই ঈশ্বর দত্ত, কিন্তু সেই প্রতিভাকে যে পালিশ করতে হয়, নিয়মিত প্রতিভাকে পালিশ না করলে যে সেই প্রতিভা একটা জায়গায় পৌঁছতে পারে না, রবীন্দ্রনাথ দৃষ্টান্ত। এবং শেষের দিকে দেখবেন ছবি আঁকা শুরু করবেন, একদম জীবনের যখন লাস্ট ডে, সেই সময় তিনি ছবি আঁকা শুরু করবেন, এবং সেই ছবিগুলো অদ্ভুত সুন্দর। আজকের দিনে তা নিয়ে নানা রকমের রঙের রবীন্দ্রনাথ বলে বই বেরিয়েছে, সেখানে দেখবেন যে সেই ছবির রং নিয়ে, সেই ছবির গঠন নিয়ে বহু রকমের আলোচনা হচ্ছে। তাহলে এই যে প্রতিদিন নিত্য নতুনভাবে আবিষ্কার করা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকের জন্য রবীন্দ্র, মানে ওই যে অরূপের সঙ্গে কথা হচ্ছিল যখন ওই যে অঙ্কিত গানটা করছিল, যে ওই গানটা কত সহজ একটা গান, যে খুব সামান্য করে সেই গানটা করা যাচ্ছে। আবার যখন খুব উচ্চমার্গের গান করেছেন, উচ্চমার্গের গান লিখেছেন, সুর দিয়েছেন, সেটাও আবার আছে। যারা আরো গভীরে পৌঁছবে তাদের জন্য সেই স্তর। আবার আমরা সবাই রাজা দিয়ে যখন আমরা শুরু করি, তখন খুব সহজ একটা সুর, সেই সুরটাকে কিন্তু আমরা ব্যবহার করি। এই যে সবার জন্য রবীন্দ্রনাথ, এইটা খুব গুরুত্বপূর্ণ। মানে অনেক সাহিত্যিক আছেন, অনেক কবি আছেন, লেখক আছেন, তারা কিন্তু এই সবার জন্য হয়ে উঠতে পারেন। বাংলা সাহিত্যে অনেক এরকম নাম করা যায় যে সকলের জন্য হয়ে উঠতে পারেন, কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু সকলের জন্য হয়ে উঠতে পেরেছেন, ছোট থেকে বড় সবার জন্য। শিশু ভোলানাথের মতো যে কাব্য, সেই কাব্যগুলো যদি দেখা যায়, তাহলে অত্যন্ত ছোট ছোট ছেলে মেয়েরা, তাদের জন্য তিনি কীভাবে লিখেছেন, এবং তারাও কীভাবে রিলেট করে সেই কবিতাগুলোর সঙ্গে, সেই গানগুলোর সঙ্গে তারা কীভাবে রিলেট করে। সুতরাং এই যে আমরা যারা যে বয়সে, যখন যে বয়সে আছি, এবং দেখবেন রবীন্দ্রনাথের গান শুনতে গিয়ে মনে হবে আপনি যে কোনো একটা মনের ভাবে আপনি যখন